ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। তো আজকে মূলত আমরা রাসায়নিক বন্ধনের পরবর্তী এপিসোড নিয়ে আলোচনা করব। তো আজকের এই এপিসোডে আলোচ্য টপিক হবে অষ্টক এবং ২ এর নিয়ম। ঠিক আছে? তো এগেইন বলি, পরবর্তী এপিসোডে আমাদের আলোচ্য টপিক হবে অষ্টকের নিয়ম এবং ২ এর নিয়ম। তো আমরা শুরু করে দেব। ওকে, চলো শুরু করে দেই। ওকে, দেখো। তো এখন প্রথমত মাথায় রাখো, তো এখানে মাথায় রাখার বিষয়টা এরকম, হ্যাঁ? তো এখানে কয়েকটা টপিক রিমাইন্ডার দিই, ঠিক আছে? রিমাইন্ড তো রিমাইন্ডার হচ্ছে হুম তো সম সব মৌল চায়, হ্যাঁ, সব মৌল কি চায় বলতো? চায় তারা বন্ধন গঠন করুক, ঠিক আছে? বন্ধন গঠন করতে, হ্যাঁ, বন্ধন গঠন করতে। তারপর বাইরের শেল কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে, ঠিক আছে? ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে, ঠিক আছে? এবং বিভব শক্তি হ্রাস করতে, বিভব শক্তি হ্রাস করতে বা সর্বনিম্ন বিভব শক্তিতে থাকতে, ঠিক আছে? হ্রাস করতে। তো দেখো, রাসায়নিক বন্ধন গঠন করার মূলত উদ্দেশ্য এটাই, হ্যাঁ। সব মৌল কি চায় বলতো? বন্ধন গঠন করে বাইরের কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে আর বিভব শক্তি হ্রাস করবে, ঠিক আছে? চলো এখন অষ্টক কি এটা আমরা জানবো। তো চলো দেখো, এখন এখানে একটা কথা মাথায় রাখবা। তো এখানে একটা টার্ম আছে, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। চলো আগে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস জানবো এবং নিষ্ক্রিয় গ্যাসটা কি সেটা জানবো, ঠিক আছে? তো দেখো, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ। দেখো এই নিষ্ক্রিয় গ্যাস টার্মটা দেখো। হুম তো মাথায় রাখবা, যে সমস্ত মৌলের, যে সকল মৌল, হ্যাঁ, এদের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ১ নম্বর বৈশিষ্ট্য 18 নম্বর গ্রুপে অবস্থান করে, 18 নং গ্রুপে অবস্থিত, ঠিক আছে? ২ নম্বর মৌল, হ্যাঁ, এরা এরা কি করে বলো দেখি? এদের বাইরের কক্ষপথ, হ্যাঁ, বাইরের কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, ইলেকট্রন দ্বারা পূর্ণ, হ্যাঁ। তো এদের, হ্যাঁ, এদের বাইরের স্তর, এদের বাইরের কক্ষপথের ইলেকট্রন কনফিগারেশনটা কি জানো? কনফিগারেশনটা হইতেছে, মানে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন এদের বাইরের শেলের ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম: NS2, হ্যাঁ, এসে তো ২টা ইলেকট্রন সর্বোচ্চ ধরতে পারে, আর NP6, ওকে। তো এদের বাইরের ইলেকট্রন বিন্যাসটা হইতেছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন ৪ নাম্বার অপশন কি জানো? ৪ নাম্বার হইতেছে এরা অনেক বেশি স্থিতিশীল, ঠিক আছে? এরা অনেক বেশি স্থিতিশীল, অনেক বেশি স্থিতিশীল। এখন যেহেতু এরা স্থিতিশীল, তার মানে এরা বন্ধন গঠন করতে চায় না, ঠিক আছে? বন্ধন গঠন করতে চায় না। তার মানে এরা মুক্ত গ্যাস, ঠিক আছে? তার মানে এরা কি বলতো, কি এরা মুক্ত গ্যাস, এরা মুক্ত গ্যাস, ওকে। সো এইগুলো টপিক হইতেছে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে। তো এখন দেখো, এখানে একটা টার্ম আছে, এখানে এই টার্মটা মাথায় রাখবা, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, অষ্টক পূর্ণ থাকে, অথবা দেখো বাইরের শেল, মানে দেখো এই দুটো টার্ম ইম্পর্টেন্ট। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শেলে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অথবা ইলেকট্রন কাঠামো কত বলতো? NS2 NP6, তাদেরকে আমরা কি বলবো? নিষ্ক্রিয় গ্যাস বলবো। তো সংজ্ঞাটা লিখে দেই। যে সমস্ত আচ্ছা, তুমি সংজ্ঞাটা একটু লিখে নিবা, হ্যাঁ। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ NS2 হতে পারে, NS2 NP6, তাদেরকে আমরা কি বলবো? নিষ্ক্রিয় গ্যাস বলবো, তাদের নিষ্ক্রিয় গ্যাস বলবো, হ্যাঁ, গ্যাস বলি।
তো এখন এটা গেল নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে। এখন দেখো, তো সমস্ত মৌল, বাকি সব মৌল যেগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে বাকি সব মৌলগুলো আছে, তারা কিন্তু চাবে, হ্যাঁ, বন্ধন গঠন করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে। ঠিক আছে? তো বাকি অন্যান্য মৌলগুলো কি চায় বলতো? বাকি অন্যান্য মৌলগুলো, অন্য মৌলগুলো কি করে? বন্ধন গঠন করে, বন্ধন গঠন করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাবে। কারণ কি? নিষ্ক্রিয় গ্যাস অনেক বেশি স্থায়ী, বুঝছো? সো সবাই চায় স্থায়ী অর্জন করতে। ঠিক আছে? তো বাকি অন্য মৌল বন্ধন গঠন করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, লাভ করতে চায়, করে স্থায়ী হতে চায়, বুঝছো? ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো, হ্যাঁ? তো এখন তার আগে দেখি, ইলেকট্রন বিন্যাসটা দেখবো, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবো। তো দেখো, হিলিয়াম, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ছিল। তো এর ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম। এখানে দেখো 8টা ইলেকট্রন যেহেতু নাই, সো দেখো NS2 NP6 এটা মানে না, ঠিক আছে? এই ইলেকট্রন সংখ্যা 2টা। তো দেখো এটা 1s2, হ্যাঁ? তো দেখো 1s2 প্রথম কক্ষপথে, হ্যাঁ, এর কক্ষপথ কয়টা বলতো? একটা। তো এর কিন্তু সর্বশেষ কক্ষপথে একটা যেহেতু, তো সর্বশেষ কক্ষপথ বা 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন 2টাই ধারণ করা পসিবল ছিল। তো যেহেতু দেখো 2টা ইলেকট্রন আছে, তার মানে হিলিয়াম কি বলতো? নিষ্ক্রিয় গ্যাস। ওকে, দেন দেখো নিয়নের বেলায় আসি। নিয়ন থেকে শুরু হয় আর কি প্রসিডিউরটা। নিয়ন 10, তো কি হবে? 1s2 2s2 2p6। ঠিক আছে? দেখো এখানে আমি কিন্তু বলছিলাম, এন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা কি ছিল? NS2 NP6। তো দেখো এর বাইরের কক্ষপথ কত? 2 না? সর্বোচ্চ কক্ষপথ নাম্বার 2। তো দেখো তো এটা কি NS2 NP6 কি মানছে? মানছে, হ্যাঁ। দেখো এখানে n কি বলতো? এখানে দেখো, এখানে n হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথ, হ্যাঁ। তো এখানে দেখো n হয়েছে সর্ববহিস্থ কক্ষপথ। তো নিয়নের জন্য n এর মান কত বলো? n এর মান হয়েছে 2, কারণ নিয়নের সর্ববহিস্থ কক্ষপথ 2। তো দেখো এখানে 2s, n = 2 হলে, তো 2s2 2p6। দেখো তো এটা কি পূরণ হয়েছে? যেহেতু এটা পূরণ হয়েছে, তার মানে তুমি কি বলতে পারো? তার মানে বলতে পারো নিয়ন নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? তারপর দেখো আর্গন আসে, আর্গন 18, 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে? তো এর জন্য দেখো দেখি সর্বশেষ কক্ষপথ 3। দেখো তো 3s2 3p6 পূর্ণ হয়েছে। তো আর্গন কিন্তু আলটিমেটলি কি গ্যাস বলো দেখি? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেন দেখো ক্রোমিয়াম, হ্যাঁ, ক্রোমিয়াম পর্যন্ত জানতে পারলে আমাদের আর লাগে না। তো ক্রোমিয়াম হইতেছে 36। সো এখন দেখো 36 কিভাবে লেখা যায়? তো 1s2 2s2 2p6 3s2 3p6, হ্যাঁ, 4s 3d, হ্যাঁ 3d10 3d10। ওকে, সরি একটু দেখো, এটা যদি জাস্ট ইলেকট্রন বিন্যাস একটু করো, দেখো 3p কত বলো তো? কি 6, হ্যাঁ, 3d10 4s2 4p কত বলতো? 6। ওকে, দেখো এরও কিন্তু সর্ববহিস্থ কক্ষপথ কত বলতো? 4। দেখো এখানে 4s2 4p6 পূরণ হয়েছে, তার মানে ক্রোমিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তো যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাস আছে, তো সবার কিন্তু দেখবা বাইরের কক্ষপথটা কি বলতো? NS2 NP6 দ্বারা পূর্ণ, অর্থাৎ সবার কনফিগারেশন কি রকম? NS2 NP6। তো এদের কনফিগারেশন যারা আছে তারা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তো এই যে নিষ্ক্রিয় গ্যাস, এরা কিন্তু দেখো বাইরের শেল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ওকে, তার মানে এরা কিন্তু চায় না, ইলেকট্রন গ্রহণ করতেও চায় না, ইলেকট্রন ত্যাগ করতেও চায় না। তার মানে এরা বন্ধন গঠন করতেই চায় না। তো যেহেতু বন্ধন গঠন করতে চায় না, তার মানে এরা কিন্তু অনেক বেশি স্থায়ী। ওকে, এবং অন্যান্য যে মৌলগুলো আছে তারা সবসময় কি করবে জানো? এদেরকে ফলো করে, এদের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করতে চায়। এজন্য তারা কি করতে পারে? এজন্য তারা ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে, শেয়ার করে অনেক কিছু করতে পারে, বুঝছো? তো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ঠিক আছে? তো চলো এখন এখন আমরা পড়বো, আহ আচ্ছা, এখন আমরা অষ্টক সম্পর্কে পড়বো। ঠিক আছে? এখন দেখো, তুমি যখন নিয়নে ইলেকট্রন বিন্যাস লাভ করতে, ইলেকট্রন বিন্যাস দেখতেছিলা, তখন দেখো বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো? 6 আর 2 8টা। তো মোট 8টি ইলেকট্রন। তারপরে দেখো এখানে
যখন তুমি আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখতেছিলা, তখন দেখো বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে বলতো? ৮ টি। যখন তুমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখছো, তখন কি হইছে বলতো? বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে বলতো? ৮ টি। ওকে? তো চলো এখন সংজ্ঞা দিবা এভাবে। তো সংজ্ঞাটা কিভাবে দেখা যায়? আচ্ছা চলো অষ্টক। অষ্টকটা কি তাহলে? অষ্টক, তো মাথায় রাখবা, অষ্টক হইতেছে এরকম যৌগ গঠনকালে, যৌগ গঠনকালে, হ্যাঁ? মৌলের অণুসমূহ, মৌলের পরমাণুসমূহ, ঠিক আছে? কি করে বলো দেখি? ইলেকট্রন শেয়ার করে হতে পারে, ইলেকট্রন শেয়ার বা আদান-প্রদান করার মাধ্যমে, আদান-প্রদান করার ফলে, মাধ্যমে, হ্যাঁ? বন্ধন গঠন করে, ঠিক আছে? বন্ধন গঠন করে, হ্যাঁ? তুমি কিন্তু পরে একটু পরে জানবা যে যখন মৌল বা যৌগ গঠন করবে তখন কিন্তু তারা ইলেকট্রন শেয়ার করে নয়তোবা আদান-প্রদান করে, ঠিক আছে? বন্ধন গঠন করে। এখন দেখো, এখন এরা কিন্তু ইলেকট্রন হয় শেয়ার করে, আদান-প্রদান করে নয়তোবা কি করে বলতো? ত্যাগ করে, ঠিক আছে? তো এখন এই যে আদান-প্রদান, ত্যাগ বা শেয়ার যাই বলো না কেন, এসব করার মাধ্যমে, ঠিক আছে? যদি যৌগ গঠনকালে, ঠিক আছে? যৌগ গঠনকালে মৌলসমূহের, ঠিক আছে? মৌলসমূহের কি করে বলো দেখি? বাইরের কক্ষপথ ৮ টি ইলেকট্রন থাকে। সরি, বাইরের কক্ষপথে পথের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস। তো এই যে টার্মটা সুন্দর করে একটু লিখে দেই। বাইরের কক্ষপথে ইলেকট্রন বিন্যাস যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, হ্যাঁ? যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো হয়, ঠিক আছে? তখন আমি তাকে কি বলবো? এখন একটু আগে আমরা কিন্তু দেখলাম যখন বাইরের শেলে ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, অর্থাৎ কনফিগারেশনটা কি হয় বলতো? NH2 NP6। এখন দেখো বাইরের শেলে কয়টা ইলেকট্রন থাকে তাহলে বলো? ৮ টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? অর্থাৎ বাইরের শেলে কয়টা ইলেকট্রন থাকবে? ৮ টা ইলেকট্রন। ৮ টি ইলেকট্রন থাকলে, হ্যাঁ? এখন এখানে টার্ম ২ টা। এক হইতেছে ইলেকট্রন শেয়ার করো বা আদান-প্রদান যাই করো না কেন, তোমার বাইরের শেলে ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে হবে এবং অথবা মোট ইলেকট্রন কয়টা থাকতে হবে? ৮ টা ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? তো ৮ টা ইলেকট্রন থাকলে তাদেরকে আমি ৮ এর জন্য কি বলি বলতো? অষ্টক। এগেইন ৮ এর জন্য কি বলি বলতো? অষ্টক। থাকলে তাদেরকে আমি অষ্টক নিয়ম বলবো, ঠিক আছে? অষ্টক নিয়ম বলবো। অষ্টক নিয়ম বলি, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, অষ্টক নিয়ম বলবো। ওকে। তো এগুলো আমরা সুন্দর করে জানবো, হ্যাঁ? তো দেখো, এগেইন বলি যাদের ইলেকট্রন বিন্যাস কি করবে? ৮ টা ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা অষ্টক বলবো, ঠিক আছে? তো এইটা একটু ব্যতিক্রম হয় হাইড্রোজেন, হিলিয়ামের জন্য, ঠিক আছে? হিলিয়ামের জন্য কি হয় বলতো? হিলিয়ামের জন্য ব্যতিক্রম। তো হিলিয়াম কয়টা থাকে? ২ টা। তো এর অষ্টক কোথায় পূরণ হয়? ২ টাতেই পূরণ হয়। তো এর বাইরে ২ টি ইলেকট্রন থাকে, ঠিক আছে? ২ টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। ওকে? তবুও এর কি বলতো? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? সো এখানে ৮ টা ইলেকট্রন থাকে না। তো এটা মাথায় রাখবা। তো এটা কিন্তু অষ্টক, হ্যাঁ? তো অষ্টক সম্পর্কে কি ধারণা পাইছো? তো কোন যৌগের পরমাণু ইলেকট্রন শেয়ার, আদান-প্রদান যাই করুক না কেন বন্ধন গঠন করার সময় যদি এদের বাইরে ইলেকট্রন কাঠামোটা কার মতো হয়? নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, অর্থাৎ বাইরের শেলে ৮ টা ইলেকট্রন থাকে, তখন আমি তাকে কি বলবো? অষ্টক নিয়ম বলবো, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো একটু পরে আমরা কিন্তু যখন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন সম্পর্কে পড়বো, তখন কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা পাবো। তো এখন দেখো চলো, অষ্টক নিয়ম। তো এখান থেকে চলো একটা টার্ম পড়ি, নতুন টার্ম। দেখবা এই যে নতুন একটা এটাকে যদি বন্ড বলা হয়, একে আমরা বন্ড বলি, ঠিক আছে? একে বন্ড বলি। বন্ড বলি। দেখো যদি আমি এরকম থাকে, এরকম থাকে, তার মানে একে আমি কি বলি বলো তো? একে হচ্ছে এ বন্ড বি, এভাবে উচ্চারণ করি, ঠিক আছে? এ বন্ড বি। তো মাথায় রাখবা, ওয়ান বন্ড contain 2 electrons. ওকে?
তো একটা বন্ড মাথায় রাখবা ২ টা ইলেকট্রন ধারণ করে, ঠিক আছে? তো একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? ২ টা। দেখো এখানে A থেকে একটা ইলেকট্রন যাবে আর ধরো B থেকে একটা ইলেকট্রন যাবে। মোট কয়টা ইলেকট্রন থাকে বলতো? ২ টা। তো একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? ২ টা, ঠিক আছে? দেখো মিথেনে দেখো। মিথেন, CH4 মিথেন। তো মিথেনের হিসাব করো একটু। কয়টা হাইড্রোজেন আছে বলো দেখি? ৪ টা। তো দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তো মাথায় রাখবা এটা একটা টার্ম। আরেকটা টার্ম হইতেছে একটা বন্ড, একটা বন্ড একটা যোজনী নির্দেশ করে। একটি যোজনী নির্দেশ করে। একটি যোজনী বা হাত নির্দেশ করে। নির্দেশ করে। তার মানে যার বন্ড জয়টা তার যোজনী তত। মানে কোন মৌলের, বন্ড বা হাত যতটা, হাত যত যোজনী তত। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। দেখো CH4 যখন তুমি গঠন করছো, তো দেখো কার্বনের নিচে ৪ আছে। তার মানে তুমি কিন্তু এটা মাথায় রাখো। কার্বনের সংখ্যা ১ টা, কিন্তু কার্বনের যোজনী কিন্তু ৪। কার্বনের যোজনী ৪, যা কিন্তু হাইড্রোজেনের নিচে আছে। এখন হাইড্রোজেনের সংখ্যা হইতেছে ৪ টা। আর হাইড্রোজেনের যোজনী ছিল ১, যা কার্বনের নিচে, বুঝছো? ওটা আমরা দেইনি। তো দেখো এখন ৪ টা হিসাব করো। হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হইতেছিল ১। কার্বনের যোজনী কত বলতো? ৪, ঠিক আছে? তো দেখো, তো কার্বনের চারপাশে কয়টা হাত দেওয়া লাগবে? আমরা কি জানি বলো দেখি? যার যোজনী যত তার বন্ড বা হাত ততটা। তো দেখো কার্বনের যোজনী ৪ টা, হুম? বন্ড কয়টা বলো? ৪ টা। তো এখন এখানে একটা হাইড্রোজেন বসাও, এখানে একটা হাইড্রোজেন বসাও, এখানে একটা হাইড্রোজেন দাও আর এখানে একটা হাইড্রোজেন দাও। ঠিক আছে? তো দেখো তো, একটা বন্ড, ২ টা বন্ড, ৩ টা বন্ড, ৪ টা বন্ড, এবং দেখো প্রত্যেকটা হাইড্রোজেন কয়টা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে? প্রত্যেকটা হাইড্রোজেন একটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো দেখো হাইড্রোজেনের যোজনী কিন্তু এক মিলে মিলে গেছে। আর কার্বন কিন্তু দেখো ৪ টা বন্ডের সাথে যুক্ত। তো আমি কিন্তু বলেই দিছি এখানে, যার জয়টা বন্ড তার যোজনী তত। তো কার্বনের যোজনী ৪। আবার বলছিলাম যে একটা বন্ধন বা একটা বন্ড কি করবে? ২ টা ইলেকট্রন ধারণ করে। দেখো তো এখন কার্বনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? তো কার্বন কিন্তু কি করবে? ইলেকট্রন যখন শেয়ার করবে তখন বাইরের শিলায় ইলেকট্রনগুলো শেয়ার করবে। দেখো একটা বন্ড, ২ টা বন্ড, ৩ টা বন্ড, ৪ টা বন্ড। তো মোট ইলেকট্রন কয়টা? ৪ দুগুণে ৮ টা। দেখো মোট ইলেকট্রন ৪ দুগুণে ৮ টা, দেখো মোট ইলেকট্রন ৮ টা। তো মোট ইলেকট্রন যদি ৮ টা হয়, তাহলে দেখো ৮ টা মানে কি অষ্টক পূরণ না? তো মিথেন গঠনের সময় কার্বন পরমাণুতে কি হয়েছে বলতো? অষ্টক পূরণ হইছে। ঠিক আছে? অষ্টক পূর্ণ। ঠিক আছে? বা অষ্টক পূর্ণ। ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো এখন আ পরবর্তী টপিকে যাই। এখন দেখো, তো পানির অণুর জন্য হিসাব করো, পানি। তো পানির অণুতে দেখতেছো হাইড্রোজেন। আচ্ছা, পানির অণু দেখার সময় একটা মাথায় রাখবা, আমরা কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন সম্পর্কে এখনো ধারণা দেইনি। ঠিক আছে? তো দেখো মুক্ত জোড়, মুক্ত জোড় এরকম থাকে। পানির অণুতে এরকম ২ জোড়া মুক্ত জোড়, মানে কি? এক জোড়াতে ২ টা, ২ জোড়াতে ৪ টা ইলেকট্রন থাকে, এরকম মুক্ত জোড়। ওকে? মুক্ত জোড় সম্পর্কে আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। তো হাইড্রোজেনের যোজনী কত? ১, অক্সিজেনের ২। তো অক্সিজেনের কয়টা হাত হয় বলো দেখি? ২ টা হাত। তো এখানে একটা অক্সিজেন বসাও, এখানে একটা অক্সিজেন বসাও। এবং এখানে একটা এক জোড়া মুক্ত জোড়, এখানে এক জোড়া মুক্ত জোড়। তো দেখো তো অক্সিজেনের শেলে কয়টা, বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে এখন? দেখো এখানে ২ টা, ২ টা ৪ টা আর ২ টা বন্ড। ২ দুগুণে ৪। ৪ ৪ ৮ টা। হ্যাঁ? তো মোট ৮ টি ইলেকট্রন আছে। তো এর জন্য কিন্তু অষ্টক পূর্ণ হইছে। ঠিক আছে? আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল অষ্টক নিয়ম। ঠিক আছে? তো এখন চলো ২ এর নিয়ম পড়বো। এটা কিন্তু অনেক সুন্দর একটা নিয়ম, ২ এর নিয়ম। ২ এর নিয়ম বা ডুয়েট রুলস, DUET, ডুয়েট রুলস। ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্টটা সুন্দর করে একটু মাথায় রাখবা, বুঝছো? এটা কিন্তু ভুল করা যাবে না। চলো এখন সংজ্ঞাটা কাকে বলা হয়? সংজ্ঞাটা সুন্দর করে একটু দেই। হুম? এখন যৌগ গঠনকালে, ঠিক আছে? যৌগ গঠনকালে আচ্ছা, বাইরের শেলে, বাইরের শেলে ৮ টি ইলেকট্রন থাকলে, মানে নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভ করলে, থাকলে
এটা হচ্ছে অষ্টক। ঠিক আছে? এটা কি নিয়ম বলতো? অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম। কিন্তু দেখো যদি ৮ টার কম বা ৮ টার বেশি থাকে, ঠিক আছে? তো এখন ৮ টির ৮ টি ইলেকট্রন, ৮ টি ইলেকট্রনের কম থাকলে বা ৮ টি ইলেকট্রনের, হ্যাঁ? মানে ইলেকট্রন শেয়ার করা, আদান-প্রদান যাই করো না কেন, মানে বন্ধন গঠনের সময় বাইরের ইলেকট্রন, বাইরের শেলে যদি ৮ টি ইলেকট্রনের কম থাকে তখন, বা ৮ টি ইলেকট্রনের বেশি থাকে, হ্যাঁ? থাকে, তখন তাকে আমি বলব দ্বিতীয় নিয়ম, ঠিক আছে? দ্বিতীয় বা ২ এর নিয়ম। দ্বিতীয় বা ২ এর নিয়ম, ঠিক আছে? তো এখন দেখো এখানে, তো চলো ২ এর নিয়মটা পড়ি। তো ২ এর নিয়মটা কি বলছিলাম? অষ্টক হইতেছে তোমার ৮ টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। আর ২ এর নিয়মটা কি ছিল? ৮ এর থেকে কম থাকবে অথবা বেশি থাকবে। ২ এর নিয়ম। হ্যাঁ? তো এখান থেকে দেখো ২ এর নিয়ম একটা হয় ৮ টির থেকে কম। ৮ টির আ ওকে, ওকে। এখন দেখো একটা হইতেছে ৮ টি ইলেকট্রনের হচ্ছে কম। তো কম থাকলে, তো মাথায় রাখবা যখন বাইরের শেলে দেখবো যে ৮ টি ইলেকট্রন হতে কম ইলেকট্রন আছে, তখন তাকে আমি নতুন নামে ডাকতে পারি। একে বলা হয় অষ্টক সংকোচন, বুঝছো? আর ৮ টা থাকলে অষ্টক, ৮ টের কম মানে কি, কম আছে, কম মানে কি ছোট বা সংকোচন। তো একে বলি আমি অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন, হ্যাঁ? ৮ টি থেকে ইলেকট্রন কম থাকলে। আর এখানে থাকে কি বলো দেখি, ৮ টির থেকে হতে বেশি ইলেকট্রন থাকলে। তো এটাকে আমি বলি ৮ টির থেকে যখন বেশি আছে তার মানে কি অষ্টকটা বেড়ে গেছে না? তো এটাকে বলা হয় অষ্টক প্রসারণ। আচ্ছা দেখো, অষ্টক সংকোচন এক্সাম্পল দিতে হলে ধরো বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, ঠিক আছে? এর জন্য হিসেব করো বেরিলিয়াম। তো এর দেখো আমরা কিন্তু ক্লোরিনের যোজনী কত জানতাম বলতো? ২। তো দেখো এখানে বেরিলিয়ামের হাত কয়টা বলতো? সরি, ক্লোরিনের যোজনী ১ আর বেরিলিয়ামের ২। তো দেখো হাত কয়টা? ২ টা। ১ টা ২ টা। এখানে একটা ক্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন দাও, ঠিক আছে? দেখো তো এই যে ক্লোরিন, এই যে বন্ড, বেরিলিয়ামের বন্ড কয়টা? ১ টা ২ টা। তো ২ টার জন্য মোট ইলেকট্রন কয়টা বলো দেখি? ২ ইনটু ২। একটা বন্ড ২ টা ইলেকট্রন ধারণ করে। সো মোট ৪ টি ইলেকট্রন। দেখো তো এখানে ৪ টি ইলেকট্রন মানে কি বলতো? ২ জোড়া ইলেকট্রন, বুঝছো? তো এটা কি ৮ টির থেকে কম না? তো ৮ টির থেকে যখন কম তখন এটা কিন্তু ২ এর নিয়মের মধ্যে পড়বে, বুঝছো? এটা কিন্তু আর অষ্টকের মধ্যে পড়বে না। কারণ কি অষ্টক পড়তে গেলে অবশ্যই ৮ টা ইলেকট্রন থাকতে হবে। তো দেখো যখন ৪ টা ইলেকট্রন আসছে তখন কিন্তু এটা অষ্টক সংকোচন বলবো আমি। এটা কি বলবো বলো দেখি? অষ্টক সংকোচন। এই যে বেসিকটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা এই বেসিক কিন্তু অনেকেই ভুল পড়ায়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, অষ্টক সংকোচন হয়ে গেছে এটা। ওকে, আবার দেখো একটা এক্সাম্পল, BF3। আচ্ছা চলো এখানে দেখি। ওকে, চলো BF3 পড়বো, হ্যাঁ? ব্রোন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে? তো দেখো এখানে কয়টা ফ্লোরিন আছে? ৩ টা। সো আল্টিমেটলি হাত কয়টা হবে? ৩ টা। এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, ঠিক আছে? তো এখন দেখো এখানে বোরনের বাইরের শেলে ইলেকট্রন কয়টা? দেখো বোরনের বাইরে হাত কয়টা? ৩ টা। তো ইলেকট্রন সংখ্যা এটা ৩ ইনটু ২, সো ৬ টা। দেখো এটা কিন্তু ৮ টার থেকে কম। সো এটা কিন্তু আল্টিমেটলি অষ্টক সংকোচন। ওকে? আশা করি তুমি ২ এর নিয়মটা বুঝে গেছো। তো চলো এখন অষ্টক প্রসারণটা পড়বো। অষ্টক প্রসারণটা কখন হবে বলতো? ইলেকট্রন শেয়ার করার ফলে যখন ৮ টির থেকে বেশি ইলেকট্রন থাকবে তখন আমি বলবো অষ্টক প্রসারণ। সো এখন PCl5 দেখো, PCl5, তো ফসফরাস পেন্টাফ্লোরাইড। তো এর মানে কি হয়েছে? ফসফরাসের যোজনী ৫। তো ভাগ করে ৫ টা। ক্লোরিন, 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 ওকে? দেখো এখানে ফসফরাসের বাইরে হাত কয়টা? ৫ টা। সো মোট ইলেকট্রন কয়টা বলতো? ৫ দশমিক ১০। তো দেখো এটা কিন্তু ৮ এর থেকে বেশি। তার মানে এটা কি বলতো? অষ্টক প্রসারণ হইছে, ঠিক আছে? তো আশা করি তুমি অষ্টক সংকোচন, অষ্টক প্রসারণ বুঝে গেছো এবং ২ এর নিয়ম, অষ্টক নিয়ম বুঝে গেছো। তো যখন বুঝবা যে ৮ টা ইলেকট্রন আছে তখন তুমি বুঝে নিবে এটা অষ্টক পূরণ হইছে, যা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করছে। আর যখন ৮ এর থেকে কম বা বেশি হবে তখন তুমি বুঝে নিবে এটা ২ এর নিয়ম, ঠিক আছে? তো এই যে বেসিকটা, এটা কিন্তু ইম্পোর্টেন্ট, বুঝছো? এটা হইতেছে তোমার ইম্পোর্টেন্ট।
তো এটা মাথায় রাখবা, বুঝছো? এটা একটু মুখস্থ করবা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ। হ্যাঁ? তো